আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার বিশেষ আয়োজন ভালোবাসি কমিউনিটিতে। আপনারা জানেন ভালোবাসি কমিউনিটিতে আমরা বিভিন্ন সংগঠন নিয়ে কথা বলি যারা কমিউনিটির জন্য কাজ করছে, কিন্তু আজকে আমরা একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, যে ব্যক্তি তার লেখা এবং গবেষণার মাধ্যমে আমাদের এই কমিউনিটিকে সেবা করে যাচ্ছেন। কমিউনিটির বিভিন্ন চিত্র, রাজনৈতিক চিত্র, সংবাদপত্র, নানান ইতিহাস তার গবেষণালব্ধ বইয়ের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছেন। আমরা কথা বলবো আজকে আমাদের কমিউনিটির পরিচিত মুখ, লেখক গবেষক, 2020 সালের বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক জনাব ফারুক আহমেদের সঙ্গে। ফারুক ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ইসলাম চ্যানেলের দর্শকদের এবং এই কমিউনিটির মানুষ যারা আমার লেখালেখির মূল প্রেরণাদাতা সবাইকে, অর্থাৎ বিলেতের বাঙালি কমিউনিটিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি যা বলছিলাম সেটা হলো এই ফারুক আহমেদের গবেষণালব্ধ বই বেঙ্গল পলিটিক্স ইন ব্রিটেন, এই বইটি পড়লে আপনি খুব সহজে জানতে পারবেন বিলেতে বাঙালি কমিউনিটির রাজনৈতিক চিত্র, বিভিন্ন দল, বিভিন্ন দলের সাংগঠনিক কার্যক্রম ইত্যাদি নিয়ে, এবং বিলেতে বাংলার সংবাদপত্র এবং সাংবাদিকতা। এই বইটি পড়লে আপনারা বিলেতে কবে থেকে বাংলার সংবাদপত্র যাত্রা শুরু করে এবং সর্বশেষ অবস্থা কী তাও জানতে পারবেন। এবং আজকে আমরা ফারুক আহমেদের সঙ্গে কথা বলবো তার সর্বশেষ গ্রন্থটি নিয়ে, যেটি নাম হলো সিলেটের ইতিহাস ব্রিটিশ আমল। বুঝতেই পারছেন, এখানে আমাদের কমিউনিটি সংশ্লিষ্ট আছে এবং এই বইয়ে আছে আমাদের নানান অজানা তথ্য। তারও আগে এই গ্রন্থটি প্রকাশের আগে আরেকটি বই উনি প্রকাশ করেছেন, সেটির নাম হলো বিলেতে বাঙালি অভিবাসন। আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি ফারুক ভাইয়ের সঙ্গে। ফারুক ভাই, কেমন আছেন? জি, ভালো। আমরা আজকে আমাদের অনুষ্ঠানে আপনার যেটা বললাম যে আপনার এই দুইটি গ্রন্থ সম্পর্কে আলোচনা করতে চাই এবং শুরু করতে চাই আমরা সিলেটের ইতিহাস ব্রিটিশ আমল এই গ্রন্থটি নিয়ে। এই বইটি সম্পর্কে আমাদেরকে প্রথমে কিছু বলুন, সেটা কবে প্রকাশিত হয়েছে? এই বইটি গত বইমেলা বাংলা একাডেমি, আমি এর আগে একটু দিই, আমি 2013 সালে বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার পেয়েছি, 2020 সালে না। তো এই একটা সংশোধনী। আর দ্বিতীয় হচ্ছে যে এই বইটা এই বছরই গত ফেব্রুয়ারির বইমেলায় বের হয়েছে, অর্থাৎ 2025 সালেই বের হয়েছে। তো এই বই আপনি সিলেটের ইতিহাস ব্রিটিশ আমল, মানে ব্রিটিশ আমলের পর্বটা নিয়ে আপনি আলোচনা করেছেন এই বইয়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার যে গ্রন্থটি সিলেটের ব্রিটিশ, আমরা জানি যে সিলেটের উপর অনেক ইতিহাস লেখা হয়েছে। অচ্যুতচরণ চৌধুরী লিখেছেন, সৈয়দ মুর্তজা আলী লিখেছেন, প্রফেসর আবুল বশর লিখেছেন, প্রফেসর শফিউদ্দিন আহমেদ লিখেছেন, আরও অনেকে লিখেছেন। কিন্তু আপনার কিছু কেন মনে হলো যে আপনি আবার সিলেটের উপর একটি ইতিহাস লিখতে যাবেন? ধন্যবাদ আপনাকে। আমি কেন, আমার মেইন কারবার ছিল এই বিলেতের বাঙালি কমিউনিটিকে নিয়ে। হঠাৎ করে দেখলাম যে সিলেটে আমাকে কেউ চিনে না, বাংলাদেশেও চিনে না, আমার কমিউনিটি ছাড়া আর এর বাইরে আমার কোনো পরিচিতি নাই। তো আমি এইটা আরেকটা জিনিস দেখলাম যে সিলেটের যে সকল ইতিহাস লেখা হয়েছে, অনেক ইতিহাস লেখা হয়েছে। আপনি নাম বলেছেন অচ্যুতচরণ চৌধুরী, ওনার বিশাল বিশাল দুটো বই, 2 খণ্ডে। তো এই বই প্রকাশ হওয়ার পরে আনন্দবাজার পত্রিকার ছিল, ভাষ্য ছিল যে এই বই আর দ্বিতীয়বার প্রকাশ হবে না, মানে এত বড় বড় বই, এবং এটা অনেক কস্টলি ব্যাপার ছিল। এই বইটাই এখন পর্যন্ত, আমার বই প্রকাশের আগ পর্যন্ত এই বইটাই থেকেই বিভিন্নজন বিভিন্নভাবে লিখেছেন। হ্যাঁ, যে আপনি যেগুলো বললেন এই বইগুলোর থেকে একটু একটু এদিক সেদিক করে লেখা। তো আমার চিন্তা হলো যে আমি আমার বইটা কেন পড়বে লোক, আমি একটু ভিন্ন ধারায় যাই। আপনি দেখবেন ওইগুলোতে সজর শাহজালালের কাহিনী, এরপরে ব্রিটিশ আমলের যে কাহিনীটা, এটা হচ্ছে রবার্ট লিঞ্জির আত্মজীবনী, দি লাইফ অফ লিঞ্জিস, ওইটার যে কাহিনীগুলো আছে, এই কাহিনীগুলোই বলা হয়। এর বাইরে সামান্য এদিক সেদিক আর এরপরে নাই। যেমন অচ্যুতচরণ চৌধুরী যে বইগুলো লিখেছেন, এটার মধ্যে এরপরে কিন্তু অনেক ভালো ভালো, যেমন ডিস্ট্রিক্ট রেকর্ডস 3 খণ্ডে বের হয়েছে। এরপরে তিনি যেগুলো যেমন আরও অনেক 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 ডকুমেন্টস বের হয়েছে পরে, যেমন প্রথম কালেক্টর যিনি ছিলেন উইলিয়াম ম্যাকলিস্টেকারে, তার আত্মজীবনী বের হয়েছে। এই ধরনের অনেক মূল্যবান বই তিনি ব্যবহার করতে পারেনি, কারণ ওইগুলো তখন বের হয়ে নাই। তো আমি চিন্তা করলাম যে আমি যখন পড়লাম, আমার পড়ার সাথে আমি যখন একটু করলাম
দেখলাম যে সিলেটের ইতিহাস যেভাবে লেখা হয়েছে, যেভাবে আছে, এগুলোর সাথে আমার পড়ার সাথে মিলছে না। আমি ভাবলাম যে এই জায়গাটাতে আমি লিখবো। আমি এই যদি ওই বইটা পড়েন, আপনি কোনো ইতিহাসের সাথে মিল পাবেন না। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, যেমন আমাদের সিলেটের যত গুণী জ্ঞানী আছেন বা ছিলেন, তারা সবাই কিন্তু গভর্নমেন্ট স্কুলের ছাত্র। কিন্তু গভর্নমেন্ট স্কুলের আপনি যদি ওই সাইনবোর্ডটা দেখেন, দেখবেন 1936 সালে এটার প্রতিষ্ঠাকাল, অথচ এটা 36 সালে না, 41 সালে। এই যে কাহিনীটা, বা এখান থেকে আরম্ভ করে যত ইতিহাস লেখা হয়েছে ইতিপূর্বে, মানে বোর্ডে লেখা 36 সালে প্রতিষ্ঠা, 36 সালে। আপনি বলতেছেন এটা আমি রেকর্ড থেকে বলতেছি যে 41 সালে প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠিত। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে আপনার, অবশ্যই জানবো আপনার বইয়ের ভিতরে আর কি কি আছে, যে প্রায় 400 পৃষ্ঠার বই। জি জি। হ্যাঁ, এবং বইয়ের প্রচ্ছদের ছবিটা আমি প্রথমে আপনার কাছে জানতে চাই। এই ছবিটা কথা আপনার কাছ থেকে শুনতে চাই। এই ছবিটা কিসের? এই ছবিটা হচ্ছে সিলেটের প্রথম ছবি। মানে তখন 1858 সালে ওইটা, তখন কিন্তু ক্যামেরা আবিষ্কার হয়নি, এরপরে ক্যামেরা আবিষ্কার হয়েছে। তখন ওই একজন আর্টিস্ট, এটা উনি ওনার নাম আছে ওখানে, উনি এটা আর্ট করেছিলেন, এবং এটাই সিলেটের তখন প্রথম আর্ট করা ছবি। এটা ইলাস্ট্রেটেড টাইমস এর সৌজন্যে এটা ওই টাইমসে প্রকাশিত হয়েছিল। ওইখান থেকে আমি আমাজনে পেয়ে অনেক আগে 2013 সালে সম্ভবত আমি কিনেছিলাম এই ছবিটা। এই ছবিটা সিলেট শহরের ছবি, সিলেট শহরের ছবি। এই যে মানে এই যে দুইটা বিল্ডিং যে আছে, সেটা হলো মাজার, হযরত শাহজালালের মাজার, এরপরে ওই যে কোর্ট কাছারি ওইগুলো, আর ছোট ছোট দেখা যায় দুই চারটা ঘর। এই ছিল সিলেট শহর। সিলেট শহর। তারপর হলো যে মানে মোটা দাগে যদি কেউ বইটি পড়ে, তাহলে মানে এই বইয়ের ভেতরে আসলে কোন কোন বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ? ব্রিটিশ আমলের মোটামুটি একটা চিত্র পাওয়া যাবে। যেমন আমি আগে বললাম এই ইয়ের কথা। তারপরে আপনি দেখবেন সিলেটে যে যেমন সিলেটের নবাবী মসজিদ, যখন এই 1857 সালের 12ই জুন একটা ভূমিকম্প, প্রলয়ঙ্কর ভূমিকম্প, এই ভূমিকম্পে সিলেটের কিন্তু একবার উলটপালট হয়ে গিয়েছিল। তখন কিন্তু এমনকি হযরত শাহজালালের মাজারেরও মসজিদেরও কিছু ক্ষতি হয়েছিল। একটা মসজিদে কোনো ক্ষতি হয় না, সেটা হচ্ছে নবাবী মসজিদ। আপনি জানেন ওই যে আলী আমজাদ রোড, ওই কালীঘাটের, এই আলী আমজাদ কিন্তু এই আলী আমজাদের ঘড়ির আলী আমজাদ না, উনি আরেক আলী আমজাদ। উনি হচ্ছেন আচ্ছা যাক, এটা আমি বলবো পরে। তো ওইখানে একটা মসজিদ আছে, ওইটা নবাবী মসজিদ, ওই মসজিদ কোনো ক্ষতি হয় নাই। এই মসজিদটা কিন্তু এক সময় এই কারাগার হিসেবে ব্যবহার হয়েছে। এই কথাগুলো, আরও অনেক কাহিনী আছে এখানে। আচ্ছা, এই বইটা আপনি পড়লে, আপনি যেমন মনে করেন আমরা এখন যে দেশের রাজনীতি দেখে আমরা, আপনি বলছিলেন যে আলী আমজাদের গড়ির বিষয়টি, মানে আলী আমজাদের গড়িটা যখন এটা হচ্ছে 1700, আমি একটু আপনাকে বলছি, 1878 সালে 10ই আগস্ট বড়লাট নোটবুক সিলেটে আসেন। তার আসা উপলক্ষে এই গড়িগোটা নির্মাণ হয়েছিল। এটা করেছিলেন আলী আহমদ খাঁ, লংলার জমিদার, আর প্রীতিম বাসার জমিদার। আর এর একটা সিঁড়ি তৈরি করা হয়েছিল ওই বড়লাটের দিকে উঠার জন্য। এটা হচ্ছে আমরা এখন বলি চান্দিঘাটের সিঁড়ি। কিন্তু তিনি যখন আসার সময়, আমরা সিলেটের ইতিহাসে, প্রচলিত ইতিহাসে পাবেন, সব ইতিহাসে লেখা আছে, একবারে উচ্চচরণ বই থেকে সবার বই, যে তিনি আসছিলেন তখন সিলেটকে আসামের সাথে জুড়ে দেওয়া হয়, বাংলা থেকে কেটে নিয়ে আসামের সাথে জুড়ে দেওয়া হয় সিলেটবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝাবার জন্য। আসলে ভুল তথ্য। আমি ওই সময়কে, বইটা পড়ে যারা পড়বেন তারা দেখবেন, ওই সময়কে পত্রিকায় কী রিপোর্ট করেছিল। তিনি আসছিলেন ঢাকায়, তিনি তার পূর্বাঞ্চল পরিভ্রমণে আসছিলেন, প্রথমে ঢাকায় আসছেন। তার ঢাকা আসার উপলক্ষে নোটবুক হল নির্মাণ করা হয়। সেখান থেকে তিনি সিলেটে আসেন, সিলেট থেকে তিনি কাছাড় যান, এভাবে বিভিন্ন জায়গায় যান। এটা সিলেটবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য নয়। এই সময় সিলেটবাসী একটা এই যে কি আবেদন করেছিলেন যে আমরা যেন না দেওয়া হয় আসামে। কিন্তু উনি, কথা ছিল যে ওনাকে দেওয়া হবে এবং মোহাম্মদ মজুমদার ওনাকে দেবেন, কিন্তু তিনি দেন নাই, তিনি সেদিন আসেন নাই। এইটা দিয়েছিলেন পরে, এটা পাঠানো হয়েছিল। এবং আরেকটা আবেদনপত্র পাঠানো হয়েছিল গিরিশচন্দ্র রায়ের
রায়ের পক্ষ থেকে। ওই যে কৃষ্ণ রায়ের যে আবেদনপত্রটা এই বইয়ের পরিশিষ্টে আছে, মানুষ দেখতে পারবে যে এটা কি বলা হয়েছিল। কিন্তু আমাদের এখানে সিলেট একটা প্রচলিত প্রবাদ আছে যে ওই সময় একটা ভোজ দেওয়া হয়েছিল মোহাম্মদ মজুমদারের বাড়িতে। সেই বা না, এর আগে একটা সভা হয়েছিল যে বড়লাটকে কীভাবে সম্বর্ধনা দেওয়া হবে বা ইত্যাদি ইত্যাদি। সেই সভায় নাকি গিরিশচন্দ্র রায়কে দাওয়াত করা হয়নি। এটা একটা প্রচলিত ধারণা। এই বইটা পড়লে আপনি দেখবেন ওই ওই তার তার আবেদনের পত্রটাই এই এই ইয়েতে আছে, এই বইতে আছে। এবং এটা সংগ্রহ করেছিলেন আমাদের আরেকজন সিলেটের কৃতি সন্তান, বর্তমানে করিমগঞ্জে আছেন, তার নাম হচ্ছে সুজিত চৌধুরী, গান্ধী নেহরু লাইব্রেরি থেকে। সেটা তিনি দিয়েছিলেন আমাদের সিলেটের আরেক কৃতি সন্তান, তার নাম হচ্ছে রসময় মহন্ত। এই রসময় মহন্ত এটাকে বাংলা তর্জমা করেছেন এবং আমি সেটা পেয়েছি রসময় মহন্তের ভাই দীপঙ্কর মহন্তের কাছ থেকে, এবং তাদের সৌজন্যে এটা আমি দিয়েছি। তো এটা দেখবেন আরও আছে। আপনি মনে করেন সিলেটে কারা জমিদার ছিলেন, মানে জমিদারের পুরো একটা তালিকা আছে, দেখলাম পুরো তালিকা আছে। আপনি কারা মানে টোটাল কতজন জমিদার ছিলেন? অনেক জমিদার ছিলেন। এবং আমাদের ধারণা হলো হিন্দুরাই জমিদার ছিলেন বেশি। এটা ঠিক না। এটা 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 দেখলেই বোঝা যাবে যে কারা কারা বড় বড় জমিদার মুসলমানরা ছিলেন, হিন্দুরাও ছিলেন, মুসলমানরা বেশি ছিলেন। আবার হিন্দু মুসলমানের সাথে যৌথ জমিদারি ছিল। আমরা যে 1947 যে দেশভাগ হয় এখানে, তখন এর আগ পর্যন্ত দেখবেন হিন্দু মুসলমানের বড় লেভেলে একবারে খুব খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু ছিল। এরপরে আরেকটা জিনিস দেখবেন আপনি, যেমন এগুলো আপনি কোনো বইতে পাবেন না। এরপরে আপনি দেখবেন উইলিয়াম ম্যাকপি, জন সামনার থেকে আরম্ভ করে 1947 সাল পর্যন্ত কারা কালেক্টর ছিলেন, একবারে সবার আছে। এই আগে আগে কোনো আছে, কিন্তু এইভাবে আপনি পাবেন না। আরেকটা আছে, একবার নির্বাচন ব্যবস্থা আরম্ভ হওয়ার সময় থেকে 47 সাল পর্যন্ত কারা সিলেটের প্রতিনিধি ছিলেন, কারা মন্ত্রী ছিলেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিলেন, এটা একটা পাবেন। এটা কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না। দ্বিতীয়টা হচ্ছে ওই যে সিলেট পৌরসভা কত সালে হলো, কিভাবে হলো, প্রথম থেকে এবারে শেষ পর্যন্ত কারা পৌরসভার প্রথম মুসলমান চেয়ারম্যান কে ছিলেন? উনির নাম হচ্ছে মুসুদ্দর আলী। মুসুদ্দর আলী সিলেট পৌরসভার। জি, ওই যে আমি বললাম আগে যে আলী আমজাদ রোড, এই আলী আমজাদের ভাই হচ্ছেন এই মুসুদ্দর আলী। দুইজনই সিলেটের নামী উকিল, এবং ইনি সিলেটের না, উনি আসামের প্রথম মুসলমান মেয়র। আচ্ছা, আমরা একটু মনে হয় ক্লিয়ার হই না যে আলী আমজাদের ঘড়িটা, ওইটাকে আলী আমজাদ নিজে দিয়েছেন না ওইটা কারো নামে করা? ওইটা হচ্ছে আলী আহমদ খান, ওনার আলী আমজাদের বাবা ওই ঘড়িটা দিয়েছিলেন। ওই নোটবুক ছেলের নামে তিনি দিয়েছেন ঘড়িটা? না, ওই নোটবুকের আগমন উপলক্ষে। আচ্ছা আচ্ছা। কিন্তু দেখা গেল যে নোটবুক এসে তো সিলেট দিয়ে কোনো কথা শোনেন নাই। তো সিলেটেরা সবসময় বেড়া, আপনি শুনবেন, আপনি নবাব না যাই হন না কেন, আমরা আপনাকে চিনি না। চান্নিঘাটের সিঁড়ি, এটা নোটবুক সিঁড়ি হয় নাই। আলী আমজাদের গড়ি, মানে যে গড়িঘরটা নির্মাণ করেছিলেন সেটাও নোটবুকের নামে হয় নাই। এটা উনি তার ছেলে, সম্ভবত 3-4 বছর বা 5 বছর বয়স হবে তখন আলী আমজাদের, তার ছেলের নামে করেন। আর সিঁড়িটা কিন্তু এইভাবেই থেকে যায়। অর্থাৎ আপনি দেখবেন নোটবুক হল ঢাকায় আছে, নোটবুক গেইট আছে আসামে, কিন্তু সিলেটে কিচ্ছু নাই। কারণ হলো সিলেটিদের কথা উনি শুনেন নাই, উনি তাদের মানপত্র গ্রহণ করেন নাই, সুতরাং আমরাও তোমার নামে কিছু দেব। মানে এটা তো বললেন আপনি বিভিন্ন বিষয়ে, সিলেটের শহরের বাইরে এখানে আর কি কি আছে ঐতিহাসিক? আপনি সিলেট শহর না, আপনি সিলেটের সব সার্বিক, আপনি মৌলভীবাজার পৌরসভা কবে হয়েছিল, মৌলভীবাজার আগের নাম কি ছিল? আপনারা জানেন যে মৌলভীবাজার, এটার নাম মৌলভীবাজার, কিন্তু এর আগে এটা এই সাব ডিভিশন নাম ছিল দক্ষিণ শ্রীহট্ট, এবং মৌলভীবাজারের নাম ছিল নোয়াখালী। এটা তো আপনি শুনেন নাই? নোয়াখালী ছিল, ওটার নাম ছিল নোয়াখালী, থানার নাম ছিল নোয়াখালী, এবং এটা বর্তমান থানা বাজার আজমনি বা যে আরজুমান, ওই জায়গায় থানা বাজারে ছিল। এটা পরিবর্তন হয়েছে খুব বেশি আগে না, 1882 সালের দিকে এই সময়ে পরিবর্তন হয়েছে। আর বর্তমান যে নোয়াখালী, ওটার নাম ছিল ভুলুয়া, সেটা হয়ে যায় শেষে নোয়াখালী, আর আমাদেরটা হয়ে যায় মৌলভীবাজার। এই ধরনের আরও আছে, যেমন আপনি হবিগঞ্জের লোক, আপনার হবিগঞ্জের নাম ছিল হবিবগঞ্জ, নট হবিগঞ্জ, হবিবগঞ্জ। এরপরে এটা হবিগঞ্জ, এটা কারো কোনো ব্যক্তির নামে মনে হচ্ছে। হবিব খান নামে হবিবগঞ্জ। ঠিক একইভাবে এই বানিয়াচঙ্গের জমিদারের প্রতিষ্ঠিত যে বাজারটা আছে ওটা নবীগঞ্জ। এইটা নবীগঞ্জ কত সালে হইলো, কিভাবে হইলো, এটা নিয়ে কি
ঘটনা ঘটছিল, এটাও আপনি পাবেন এটাতে। বানিয়া সিংহের জমিদার প্রতিষ্ঠা করেছেন নবীগঞ্জ বাজার, জি, এখন যেটা নবীগঞ্জ পৌরসভা আছে। আহমেদ রেজা, আহমেদ রেজা। আহমেদ রেজা, জানি না ওনার নাম আহমেদ কিনা, ওখানে AHMED, আচ্ছা, ওকে। তো আহমেদ রেজা উনি প্রতিষ্ঠা করেছেন। এটা এইভাবে আপনি যেমন সিলেটের দেওয়ানি আদালত আগে ছিল, নবাবী আমলে ছিল সিলেটে, এরপর এটা চলে যায় মারকুলিতে, তো এটা আপনাদের এলাকা। তারপরে ওখান থেকে আসে তরফে, মার্কুলিতে ছিল নাকি আদালত? এটা আদালত, প্রথম আদালত। এরকম কত সালে ছিল এটাও আছে, কত সালে কোন তারিখ থেকে এটা প্রতিষ্ঠা করা হয় এটাও আছে এখানে। এটা ছিল এটা 1880 সালের 6 এপ্রিল নিয়ে যাওয়া মার্কুল না, আজমেরিগঞ্জে, আজমিরগঞ্জে, হ্যাঁ। সিলেট থেকে নিয়ে যায়। আর এরপরে ওই যে আমাদের সিলেটের একটা মোহরমের দাঙ্গা হয়েছিল, কেউ কেউ বলে হাদামিয়া মাদামিয়া, এটা হাদামিয়া মাদামিয়া আমি কোথাও পাইনি, হ্যাঁ, তো অনেকে ধারণা করে এইভাবে। তো এই ঘটনার পরে ওইটাকে আবার নিয়ে আসা হয় সিলেটে। কিন্তু এত অসংখ্য তথ্য আছে অসংখ্য, সিলেট সম্পর্কে, এবং ব্রিটিশ এটা আমলের অন্য কথা। কোনো বইতে পাবেন না। আমি বলতে, যারা যে অন্য বইতে যেভাবে পাবেন এই বইতে এভাবে পাবেন না। যেমন মনে করেন ওই যে লোয়ার, আমরা সিটিটা লন্ডন আসলাম কেন, অন্য জায়গার লোক আসলো না, এটার একটা কাহিনী আছে। এই কাহিনীগুলো এখানে পাবেন। আপনার বইটি প্রকাশিত হয়েছে এবছরের 21 বই মেলায়। জি, এটা বিশাল গবেষণার বিষয়। আমরা ওই বিষয়টুকু একটু শুনতে চাই, যে গবেষণার কাজের আপনার কী ধরনের। আমার ব্যাপারটা হচ্ছে, আমার প্রথম অ্যাসেটটা হচ্ছে বিলাতে বাংলা সংবাদপত্র সাংবাদিকতা। এই কাজটা করতে গিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘাটাঘাটি করেছি। এই ঘাটাঘাটি করতে গিয়ে আমি যে তথ্য পেয়েছি, সিলেটের উপর যে তথ্য পেয়েছি, এটা আমি সংগ্রহ করেছি, ওটা এটা কিন্তু ওই সময় আমার ইচ্ছা হয় যে আচ্ছা দেখি সিলেটের সময় কী পাওয়া যায়, এবং এক সময় দেখলাম যে না, প্রচুর তথ্য আমার হয়ে গেছে। তো এই বইটা দিয়েই আমি যতটা বই দেখছেন সব কিন্তু এই বিলাতে বাংলা সংবাদপত্র সাংবাদিকতা। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের পূর্বপুরুষ যারা এখানে বাংলা সংবাদপত্র প্রকাশ করেছেন, তাদের এই কাজগুলো আমি না পেলে আমার আমার এই বইগুলো লেখা হতো না। এই জন্য আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই তাদের। বাংলা সংবাদপত্র যাত্রা শুরু হয়েছিল কবে এখানে? এটা তো 1916 সালে। 1916 সালে। এরও আগে আমাদের সিলেটের বিপিনচন্দ্র পাল, হ্যাঁ, তো উনি, এটা মজার কাহিনী। আমরা মনে করি যে আমাদের 60-এর দশকে সব কিছু না, আমাদের গোড়াটা অনেক শক্ত, অনেক আগের। হ্যাঁ, আমরা কত সাল থেকে এই দেশে আছি, বিলাতে বাংলায় অভিবাসন যখন আমরা আলাপ করবো তখন বলবো। আচ্ছা, এই যে কি বিপিনচন্দ্র পাল, ওনার ছেলে নিরঞ্জন পাল একবার ট্রামে চড়তেছেন, কথা কাটাকাটি হয় একজন ইংরেজের সাথে। এরপরে ওই কাটাকাটির এক পর্যায়ে তিনি ইংরেজের রাইফেল নিয়ে তাকে পিটিয়ে পালিয়ে চলে যান। বিপিনচন্দ্র পাল দেখলেন মহা বিপদ, কারণ তিনি সর্বভারতীয় নেতা হলে এই বিপদ থেকে তো ছেলেকে উদ্ধার করতে পারবেন না। ফারুক ভাই, আমি আবার চলে আসতেছি আপনার এই প্রসঙ্গে, আমার সময় বেশি নাই। প্রথমত আমি একটু জানতে চাইব খুব সংক্ষিপ্ত আকারে, যে আপনার বইয়ে সূচিপত্র দেখছি প্রায় 7 পৃষ্ঠা জুড়ে। আমাকে যদি একটু সংক্ষিপ্ত করবেন, এখানে আসলে 7 পৃষ্ঠার মধ্যে কি দেখেন? মেইনলি 12টা অধ্যায় আছে। তো 12টা অধ্যায়ে যেমন মনে করেন আপনি জানতে চান মুহররমের কাহিনী, যে সিলেটের যে প্রথম বিদ্রোহটা হয়েছিল, এখন আপনি কোত্থেকে আবিষ্কার করবেন? মানে এটা পুরো বইটা পড়ে 600 পৃষ্ঠার বই পড়ে কোথায় আবিষ্কার করবেন? আমি কিন্তু একবারে সাবটাইটেলগুলো সহ দিয়ে দিয়েছি, আপনি 2-3 মিনিটে আপনি পড়তে পারবেন। অথবা আপনি জানতে চান যে আপনার এলাকার কোনো ঘটনা আপনি এখানে কিভাবে পড়বেন, এখন এত বই, মানে পাঠকদের সুবিধার্থে আমি একবারে ছোট ছোট। কিন্তু এই যে বিশাল মানে ইতিহাস সমৃদ্ধ বইটি, এই বইটি যে আপনি বাংলায় রচনা করলেন, এটা কি ইংরেজি ভার্সন করার কোনো পরিকল্পনা আছে আপনার? কারণ আপাতত ইংরেজিটা খুব কঠিন জিনিস, এটা আমার পক্ষে সম্ভব, হয়তো কেউ যদি করেন তাহলে তো ভালো, বাট বিলাতেও বা বাঙালি অভিবাসী যেটা হয়ে গেছে, এটাতে আমরা আলোচনা পরে আসবো। কিন্তু আমি সিলেটের ইতিহাস যেটা, এটা আমার বিশ্বাস কেউ না কেউ করবেন। এবং আপনি লিখেছেন মানে ব্রিটিশ আমল পর্যন্ত, এরপরের ইতিহাস বইটা নিয়ে আমি কাজ করছি। এটা আরো মোটামুটি ইন্টারেস্টিং হবে। যেমন আমরা সিলেটের রেফারেন্ডাম, সিলেটে ভাগ হলো, আমরা তো ব্রেক্সিট হয়ে ইউরোপ থেকে মানে ইংল্যান্ড চলে আসলাম, কিন্তু আমাদের সিলেট যে অনেক এক্সিট করছে থেকে, ভারত থেকে। এটা মজার কাহিনী, আমরা অনেক কাহিনী জানি না। আমি যত পড়তেছি আমি অবাক হচ্ছি, যত পড়তেছি তত অবাক হচ্ছি। তো এই বইটা আশা করি খুব
কয়েক বছরের মধ্যে চলে আসবে। চলে আসবে। এটা পেয়েছিলাম। এই মানে পরবর্তী ইতিহাস। জি, এটা কিন্তু আপনার এই বইটা আসলে পাওয়া যাচ্ছে কোথায়? সিলেটের ইতিহাস যদি কেউ কিনতে চান। এটা আপনি বইমেলায় পাবেন। আগামী বইমেলায় সেপ্টেম্বরে যে 14-15 এর এর তারিখ এর যেটা হচ্ছে। বাইরে হ্যাঁ, এর বাইরে আর কোনো জায়গায় পাওয়ার কোনো আর সম্ভাবনা আছে? আমাজনে পাবেন, তারপরে পাবেন ইয়েতে, ওই ইন্ডিয়াতেও আমাজনে পাওয়া যায়। এরপরে সিলেটে রোকমারিতে পাবেন। আর ইউপিএল বের করেছে, তাদেরকে আপনি ফোন নাম্বার যেতে তারা ওয়েবসাইটে গেলে ওইখান থেকে অর্ডার করতে পারবেন। ক্যাশ ইন ডেলিভারি হয়, তারা হয়, এটা পাওয়া যায়। এই যে আপনার বইগুলো মানে সিলেটে বাতি করে পাওয়া যায়। বাতি করে পাওয়া যায়। এই যে আপনার বইগুলো আপনার এই আপনার রাজনীতি নিয়ে, সাংবাদিকতা নিয়ে, আপনার যে ইতিহাস নিয়ে, অভিবাসন নিয়ে, এই বইগুলো কি ইউকের ধরেন আমাদের যে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে টাউনস বলেন, নিউহাম বলেন, যে লাইব্রেরিগুলো আছে এগুলাতে কি পাওয়া যায় না? আমি জানি না এটা, বাট এখানে ইউপিএল এর এজেন্ট ওই হ্যান্ডনে আছেন। হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো লাইব্রেরি চাইলে কিনতে পারবে, কেউ ব্যক্তিগতভাবে চাইলেও কিনতে পারবে। বিশেষ করে এই দুইটা বই যারা ইউপিএল বের করেছে, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। ধন্যবাদ জনাব ফারুক আহমেদ। আমরা ছোট্ট একটা বিরতি, যে বিরতিকে ফিরে এসে আমরা অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা কথা বলছিলাম লেখক গবেষক ফারুক আহমেদের সঙ্গে ওনার গবেষণালব্ধ বই সিলেটের ইতিহাস নিয়ে, এবং আমরা বিরতি থেকে ফিরে এসে ওনার আরও একটি বই আছে ইতিহাস সমৃদ্ধ, সেই বইটি নিয়ে আলোচনা করবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা আজকের ভালোবাসি কমিউনিটিতে কথা বলছি আমাদের লেখক গবেষক ফারুক আহমেদের সঙ্গে। ওনার গবেষণালব্ধ বই আমাদের কমিউনিটিকে কেন্দ্র করে, তাই আজকে এই অনুষ্ঠানে আমরা তাকে নিয়ে কথা বলছি। চলুন আমরা ওনার সঙ্গে আবার আলোচনা শুরু করি। ফারুক ভাই, আমরা বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম আপনার সিলেটের ইতিহাস ব্রিটিশ আমল নিয়ে। এ পর্বে আমরা আলোচনা করতে চাই 2021 সালে আপনার যে বইটি বের হয়েছে, বিলেতি বাঙালি অভিবাসন। আপনি তো দীর্ঘদিন যাবৎ এই কমিউনিটিতে লেখালেখি করছেন, গবেষণা করছেন। আপনার অনেকগুলো বই এর আগে বের হয়েছে এবং যেগুলা বেশ আলোচিত এবং বেশ মানে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তো এই যে লেখালেখির বিষয়টা এখানে বেশিরভাগ লেখকই তো ছড়া, কবিতা, গল্প লিখেন। আপনি তো মানে একসময় গান লিখতেন। আপনি মানে এই গবেষণার উপর, ইতিহাস, ঐতিহ্য, এগুলোর উপর আপনি চলে আসছেন কেন? ব্যাপারটা হচ্ছে এখানে প্রথম যেদিন আমি আসি, এটা লম্বা হয়ে যায় গল্প। প্রথম যেদিন আমি আসি, ইংল্যান্ডের মাটিতে পা রাখি, এই দিন তো আমি আসতেছি। আমার যিনি ড্রাইভার ছিলেন, উনি মোটামুটি ভালো জ্ঞান রাখতেন এই ইংল্যান্ডের বিভিন্ন ব্যাপারে। মিনি ক্যাব ড্রাইভাররা সব কিছুই জানে। তো উনি আমাকে দেখাচ্ছিলেন, এটা রানীর বাড়ি, ওইটা ওই। যখন আমি একবার ইস্ট লন্ডনের মধ্যে চলে আসি, হঠাৎ করে দেখি আলি স্ট্রিট, ALI স্ট্রিট।
দেখেই আমার মনটা এত এত কিছু আমি শুনে আসছি, কিন্তু আমার ইয়ে হয় নাই। হঠাৎ করে আমার মনে হলো যে এটা পুরনো রাস্তা, এটা আলি স্ট্রিট, তাইলে কোনো মুসলমান বাঙালির নামে হবে, তাইলে এত আগে কি আমাদের দেশ এই দেশে বাঙালিরা ছিল? এই যে অনুসন্ধান, এই আরম্ভ হলো আমার অনুসন্ধান। অনুসন্ধান করতে 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 আমি এইটা এর মধ্যে আরও 2-3 জন মানুষ ছিলেন, যেমন তাসুদ্দুক আহমদ, তিনি আমাকে বলেন যে তুমি এই ধরনের একটা কাজ করো। শেখ আব্দুল মান্নান, আব্দুল মতিন, কাদের মাহমুদ, এই ধরনের অনেক ছিলেন, রহিনুল লুৎফা। তো এরা আমাকে অনুপ্রাণিত করেন। তাদের তাদের অনুপ্রেরণায় আপনি প্রথম লিখলেন বিলেতের সংবাদ, বিলাতে বাংলা সংবাদ, বাংলার সাংবাদিকতা, এটা লিখলেন প্রথম। জি। তারপরে আপনি আসলেন হলো বেঙ্গল বিলাতে পলিটিক্স ইন বাংলা বিলেত, রাজনীতি, বিলেতে বাংলা রাজনীতি। এরপরে আপনার আসলো বিলেতে বাংলা অভিবাসন। জি না, এখানে হচ্ছে কি, ওই তো তখন এখানে আমাদের বই মেলা হতো। এই বই মেলায় এই বিলাতে বাংলার রাজনীতি বইটা দেখে শামসুজ্জামান খান আমাকে বলেন যে আমার যে ম্যাথ আছে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে, এই মধ্যে আমি 2টো বই প্রকাশ করতে চাই। একটা হচ্ছে বিলাতের বাঙালি লেখক সাহিত্য চর্চা এই ধরে নিয়ে, আর একটা অভিবাসন নিয়ে। তো তিনি এই মেলায় ঘোষণা করলেন যে আমি চাই 2টা পাণ্ডুলিপি। তো পাণ্ডুলিপি তো আহ্বান করছেন উনি আমাকে, কিন্তু এরপর থেকে আরম্ভ হলো আমার মতিন ভাই আমাকে বললেন যে তুমি লেখো, মান্নান সাহেব বললেন যে তুমি লেখো, কাদের মাহমুদ বললেন তুমি লেখো, এমন সবাই বলতেছে তুমি লেখো, রেন লুৎফা বললেন তুমি লেখো। আমি ভাবলাম যখন এতজন লোক আমার উপরে যখন ভরসা রাখতেছে, তা আমি করি। খুব কম সময়ের মধ্যে, খুব বেশি দিন যায় নাই, কিন্তু আমি এই 2টো বই লিখলাম। একটা হচ্ছে বিলাতে বাঙালি অভিবাসন, একটা হচ্ছে বিলাতে বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা। এটা কিন্তু বাংলা একাডেমি বের করেছে। আমি বইটা দুইটা কি বাংলা একাডেমি বের করেছে? না, এটা বাংলা একাডেমি বের করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা বের করার পরে এটা বললো মানে পরে বের হবে, কিন্তু এই বইটা আমার মনোভূত হয় নাই। যেমন আমার বইতে নির্ঘণ্ট থাকে, আমার বইতে রেফারেন্স থাকে, ইত্যাদি ইত্যাদি সব কিছু ছিল, কিন্তু বইয়ের প্রকাশের পরে দেখা গেলো যে এখানে নির্ঘণ্ট আছে কিনা জানি না, কিন্তু রেফারেন্স নাই, ইত্যাদি ইত্যাদি। ওটা কি বাংলা একাডেমি তাদের বাংলা একাডেমি নিজের মতো করে ওরা এডিট করে নিয়ে নিচ্ছে, সম্পাদনা করে নিয়ে নিচ্ছে? বইটা কীভাবে যে হলো জানি না। তারপরে আমি এই বইটা উইথড্র করি, এটাও উইথড্র করি, আর ওইটাও উইথড্র করি। আচ্ছা, যে আমি এটা উইথড্র করে শেষ পর্যন্ত মানে তখন ইউপিএলকে দিই, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডকে, তাদেরকে আমি চিনতাম না। তো আমি ওইখানে পাঠিয়ে দিই, তারা প্রায় 6 মাস পরে তারা এডিটোরিয়াল বোর্ড তারা বলে যে আমরা প্রকাশ করব। তো এই প্রকাশ করেন। তো এইটা বই হচ্ছে, এই বইটা কিন্তু একটা মূল্যবান বই। এখানে যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করেন তাদের এখানে গিয়ে মোটামুটি আপনি যদি কোনো কিছু জানতে চান, যেমন মনে করেন মুক্তিযুদ্ধ, তো মুক্তিযুদ্ধের আপনি ওই যে জনমত, মুক্তিযুদ্ধের অন্যান্য দলিল, মুক্তিযুদ্ধের ব্যাপারে সেই সময় যত নিউজ প্রকাশিত হয়েছে, যত চিঠিপত্র ছিল, এইগুলো কিন্তু বেশিরভাগই এটাতে আছে। আর এখানে যেটা বিলাতে বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা, এটাতে আমি আগে আপনাকে তুলেছিলাম যে আমরা মনে করি যে আমাদের বাঙালির আগমন হয়েছে এই কয়েকদিন আগে, কিন্তু আমরা 400 বছর ধরে এখানে আসছি। এখানে এটা তো ওই অভিবাসনের বইতে আছে। অভিবাসনে এই সরি আমি আপনাকে থামাচ্ছি। এখানে যে টেবিলের উপর আমরা যে বইগুলো দেখতে পাচ্ছি, সবগুলা বই হলো আপনার লেখা? আরো বই আছে, আপনার সম্পাদনা তো আর অনেক সম্পাদনা আছে, আমার আরো বই আছে। টোটাল কতটা গ্রন্থ আপনার? এ পর্যন্ত 13টা প্রকাশিত, 13টা প্রকাশিত, আর 4টার মতো আছে প্রকাশ হবে, কাজ চলতেছে। জি, কাজ চলতেছে। তো সর্বশেষ যেটা আমরা আগে কথা বলছিলাম সিলেটের ইতিহাস, এবং তার আগে হলো আপনার বিলেতে বাঙালি অভিবাসন। বাঙালি অভিবাসন বইয়ে, এই বিলেতে বাঙালি অভিবাসন বইয়ে এখানে কি বাঙালি মানে অভিবাসী যারা আছে সবার ইতিহাস সমৃদ্ধ না? এখানে কি আছে? এটাই হচ্ছে ব্যাপার। অনেকেই মনে করেন যে এটা মনে হয় সিলেটিদের উপর লেখা। আসলে সিলেট থেকে তো একটা বড় ধরনের একজাক মানুষ এসেছিলেন, কিন্তু এই বইটা আপনি যখন পড়বেন, যেমন কেউ যদি প্রশ্ন করে যে এই ইংল্যান্ডে প্রথম বাঙালি মালিকানাধীন রেস্টুরেন্ট কোনটা, তাহলে পাওয়া যাবে যে পাটনার বাঙালি দিন মোহাম্মদ। আচ্ছা, এখনকার বাংলাদেশে যদি কেউ জানতে চায়, যে আমরা ধরিয়ে নিই যে অনেকে মনে করেন যে দিলকুশ রেস্টুরেন্ট ওই শাহ আব্দুল মজিদ কুরেশির, ওইটা ক্যারোলাইন অ্যাডামসের লেখা, কিন্তু আমি এই ধরনের দিলকুশ রেস্টুরেন্ট এবং যে অ্যাড্রেসটা উনি দিচ্ছেন, এই অ্যাড্রেসে আমি 400 বছরের ইতিহাস ঘাটাঘাটি করছি, কিন্তু কোথাও আমি পাই নাই এই ধরনের নামে কোনো রেস্টুরেন্ট ছিল বলে। যিনি প্রথম বাঙালিদের মধ্যে রেস্টুরেন্ট খুললেন, 7টা রেস্টুরেন্ট ছিল, তার নাম হচ্ছে দুর্যোটি প্রসাদ চৌধুরী, তার বাড়ি চট্টগ্রাম।
এই এখানে আপনি যদি পড়েন আপনি দেখবেন প্রথম ব্যারিস্টার কে, প্রথম ব্যারিস্টার যিনি হচ্ছেন মানে প্র্যাকটিসিং ব্যারিস্টার, তার নাম হচ্ছে ব্যারিস্টার আলী মোহাম্মদ আব্বাস। তা আমরা আব্বাস আলী বলি। ওনার বাড়ি কোথায়? পাবনা। আপনি সিলেটের মানে বাংলাদেশের এমন হয়তো জেলা বা পাবেন না যে এলাকার মানুষের কথা এখানে নাই। এবং এরা ইংল্যান্ডে এসে কি করেছেন না করেছেন, কোথায় ছিলেন, কোন কোন এলাকার, বিশেষ করে সিলেটের মনে করেন আপনার বানিয়াচংয়ের মানুষগুলো কোন এলাকায় বাস করে, মৌলভীবাজারের মানুষগুলো কোন এলাকায় বাস করে। আপনি ইস্ট লন্ডনে গেলে দেখবেন বাংলা টাউনে বালাগঞ্জের লোকের প্রভাব, বালাগঞ্জ বিশ্বনাথ, এর বাইরে খুব বেশি পাওয়া যাবে না। আপনি যদি এই কমার্শিয়াল অতিক্রম করেন কানন স্ট্রিটের ওইদিকে যান, দেখবেন গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা। হ্যাঁ, এটা কি এখনকার কথা বলছেন না আগের? এখনও দেখবেন, আগে তো ছিলই, আগে ছিল। অর্থাৎ যে জায়গায় যে এলাকার যে মানুষ গেছেন, যেমন এনফিল্ডে আকা খাজনার একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে ময়না মিয়া, উনি ওখানে গেছেন। তারপরে ওই বিয়ানীবাজারে দেখেন সব লোক ওখানে চলে গেছে। তো এইভাবে কোন জায়গায় সান্ডারল্যান্ড কারা থাকেন, কোন এলাকার লোক, সৈয়দপুরের লোক কোথায় থাকেন, হ্যাঁ, এই যে বিভিন্ন কেন থাকেন, তার একটা কারা ছিলেন, কাদেরকে ভিত্তি করে ওখানে গেলেন। তো এই বইটা কিন্তু আপনি পশ্চিমবঙ্গের বাঙালির কথা পাবেন, অন্য অন্য জায়গার বাঙালির কথা পাবেন, সিলেটের একটা অংশ পাবেন, কিন্তু বেশিরভাগই বাংলাদেশের পুরো বাংলাদেশের একটা চিত্র পাবেন আপনি এই বইয়ে। এই বইটাই মানে যদি কেউ পেতে চায় তাইলে একই জিনিস আপনি ইউপিএল রকমারিতে তো পাবেনই, এরপরে ইংলিশটা পাবেন আপনি যে কোনো জায়গায়। এটার ইংলিশ ভার্সন আছে? আচ্ছা, ইউপিএল বের করেছে এটা, মানে ই ভার্সন, আবার যেটা বের করবে তারা। আর এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে পাবেন আপনি, ইন্টারনেটে আছে, আমাজনে আছে, বা অন্যান্য ভাষায় আছে, তো অন্যান্য দেশেও আছে। তো এখানে যে কোনো জায়গায় পাবেন আপনি। এই তো আপনি তো আমাদের এই কমিউনিটির একজনের, কমিউনিটি থেকে আপনি কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে আপনি গবেষণা করছেন। এই যে আপনি গবেষণা করে মানে অনেক পরিশ্রম করে যে বইগুলো বের করেছেন, সেই বইগুলো আমাদের কমিউনিটির মানে আমাদের যে পরবর্তী জেনারেশন যারা বড় হচ্ছে, এখন থার্ড জেনারেশন আছে, ফোর্থ জেনারেশন আছে, তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এই বইগুলো? এবং তাদের জন্য মানে তাদের ভাষা তো ইংরেজি, তারা কিভাবে এই বইগুলো সহজে পেতে পারে? এবং তাদের কাছে, যেটা আমার প্রশ্ন ছিল, তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এই বইগুলো? আমার বিলাতে বাংলা, এই যে বিলাতে বাঙালি অভিবাসন, এটা ইংরেজি ভার্সন আছে। আপনি বিলাতের বাংলা রাজনীতি, এটার ইংরেজি ভার্সন আছে, আপনি যে কোনো জায়গা থেকে পাবেন, দুনিয়ার যে কোনো দেশ থেকে আপনি আমাজনের মাধ্যমে পেতে পারেন। আপনি ওই যে বিলাতে বাংলা সাহিত্য সংস্কৃতি, এইটাও চলে আসছে, এটাও পাবেন। এরপরে আরেকটা বই আছে, মানে মোটামুটি সবটাই আপনি ইংরেজি ভার্সন পাবেন। এটা আমার সহজলভ্য সবার জন্য, এবং সবাই ব্যবহার করতেছে এটা। আপনি ইংরেজরাও ব্যবহার করতেছে, বাঙালিরা তো করতেছে, এইগুলো অ্যাভেলেবল। এবং নেক্সট টাইম হয়তো সিলেটের ইতিহাস আমি জানি না, কেউ যদি এগিয়ে আসেন, বাকিগুলো আপনি সবগুলো ইংরেজি হয়ে গেছে, তোর মোটামুটি ইংরেজি হয়ে গেছে, অনুবাদ হয়ে গেছে। কিন্তু এই যে বিলাতে বাঙালি অভিবাসন, এটাও কি আপনি সমানভাবে যখন আপনি বিলেতে বাংলা সংবাদপত্র, আমি একটাই বই, তখন থেকে আমার বেস, বইটাই উৎস, এইটাই বই। ওইটা করতে গিয়ে আমি বিভিন্ন জায়গায় গেছি, যেমন মনে করুন ওয়াকিং মসজিদে গেছি, হ্যাঁ, যে ওইখান থেকে একটা পত্রিকা বের হতো, জগৎ বার্তা, 1940 সালে। এটাই প্রথম ইংল্যান্ডের প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা, জনমত না, ওইটাই। এবং আপনি দেখলে আপনি অবাক হবেন যে কত সুন্দর, কত নির্ভুল এটা পত্রিকা ছিল। আচ্ছা, আমরা মানে আবার চলে আসছি সংবাদপত্র নিয়ে আলোচনায়। তো এক্ষেত্রে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে প্রায় 100-150 বছর হয়ে গেছে বিলেতে বাংলা সংবাদপত্রের ইতিহাস, এবং গত 15-20 বছর যদি আমরা দেখি, তাহলে মানে খুব একটা সমৃদ্ধ বাংলা গণমাধ্যম ছিল এখানে। কিন্তু এটা আস্তে আস্তে মানে খুব শক্ত একটা ভিত তৈরি করতে পারেনি কেন? না, ভিত ছিল, তাহলে মানে না ভিত ছিল। আমি বলি আপনাকে একটা জিনিস বলি, আমাদের যারা ইউজ করতে চান, যেমন আমাদের একটা সমৃদ্ধ লাইব্রেরি আর্কাইভ আছে, যেখানে আমাদের বাঙালিদের প্রচুর জিনিস আছে। এটা হচ্ছে ব্যাংক্রফট লাইব্রেরি। এটা ব্যাংক্রফট লাইব্রেরি মানে ব্যাংক্রফট, এটা হিস্ট্রি লাইব্রেরি। ওইখানে অনেক জিনিস আছে আমাদের। তো এইটা কিন্তু এক সময় বিক্রি করার পায়তারা ছিল, মানে কাউন্সিল চেয়েছিল যে কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের কাছে বিক্রি করে দেবে। তো 5 মাস ধরে খুব চলতেছে, ওই যে ক্যাম্পেইন চলতেছে এটার বিরুদ্ধে। যারা করতেছেন তারা সবাই ছিলেন ইংরেজ,
এবং তারা 5 মাস ধরে করতেছেন কোনো কিছু মানে বিক্রি হয়ে যাবে। হঠাৎ করে আমি একদিন টেলিফোন পেলাম। টেলিফোন করছেন ওই জেমস লয়েড বলে একজন ভদ্রলোক ছিলেন, তখন কাজ করতেন। উনি আমাকে ফোন করছেন, ফোন করে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় থাকো এখন, তুমি তো আমাদের লাইব্রেরিতে এখন আসো না। বলে আমি তো এনফিল্ডে থাকি, আমি তো এখান থেকে চলে গেছি। তুমি আর্জেন্ট, তুমি যে কোনো সময় একবার আমার সাথে দেখা করো, জরুরি আলাপ আছে। আমি গেলাম, গিয়ে বললো যে তুমি তো এখানে অনেক ইউজ করছো আমাদের লাইব্রেরিটা, এখন তো এটা বিক্রি করে দেওয়া হচ্ছে কুইন মেরির ইউনিভার্সিটি অফ লন্ডনের কাছে, এবং এরা সম্ভবত ডকল্যান্ডের কোথাও চলে যাবে, এবং এটা তোমাদের বাঙালি কমিউনিটি, অন্যান্য কমিউনিটি তো আছেই, বাঙালি কমিউনিটির বিরাট কালেকশন এখানে। এটা এইভাবে কেউ তো আমরা বাঙালি কমিউনিটি কোনো সাড়াই পাচ্ছি না, কেউ কোনো ইয়ে দিচ্ছে না, এবং সে টাওয়ার আমলেটসের ইয়ে সহ সবাই তো বাঙালি, কেউ কিন্তু সাড়া দিচ্ছে না। আমি সাথে সাথে ওখান থেকে তারা একটা ইন্টারভিউ নিল আমাকে ছোটো করে, ওই ইস্ট লন্ডন অ্যাডভার্টাইজারে ইয়ে করলো, ওই যে ইয়ে আসি না উনি নিলেন। আর সাথে সাথে আমি বললাম যে আমাকে সব কিছু দাও। আমি ওইখান থেকে স্ট্রেট হেঁটে হেঁটে আসলাম পত্রিকা অফিসে। আপনি সম্ভবত তখন পত্রিকা অফিসে কাজ করেন। আচ্ছা, আপনাদের সাথে বললাম, ইমাদ ভাই বললেন আমাকে, বলে যে আপনি কী কাজ করেন, আপনি যেটা লিখে দেন। আমি ওইটা পরবর্তী একটা ক্যাম্পেইন হলো, বড় ক্যাম্পেইন করে এই একদিনের আমি জিনিসটা এখান থেকে আমি সুরমা থেকে জনমতে যাই, জনমত থেকে যে সবাই এক বাক্যে বলেন যে আমরা আছি। সাথে সাথে ফোন করি চ্যানেল এসে, তারপরে ফোন করি চ্যানেল আইতে আমাদের রেজা ফয়সাল চৌধুরী। এই যে শুনেন কাহিনীটা শোনেন। এই এক সপ্তাহের মধ্যে এই টাওয়ার আমলেটস কাউন্সিল এটা বাতিল করে, এবং 5 মিলিয়ন পাউন্ড এইটা রিনোভেট করার জন্য দেয়। আমাকে তারা পরবর্তী পর্যায়ে ফোন করে নিয়ে বলছে যে আমরা বুঝলাম না ঘটনাটা কি, আমরা 5 মাস ধরে ইয়ে করতেছি, আর এক সপ্তাহের মধ্যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে আপনার এই যে আপনি বললেন এই আমি শেষ করে নেই। এটা হচ্ছে আপনার মিডিয়ার, বাঙালি মিডিয়ার পাওয়ার। কিন্তু মিডিয়ার পাওয়ার আছে, মিডিয়া এখানে আপনার শক্তিশালী প্রেস ক্লাব আছে, আপনার প্রচুর মিডিয়া কর্মী আছেন, প্রচুর সাংবাদিক আছেন, কিন্তু মিডিয়া হাউসগুলোর এই অবস্থা কেন এখন? না, এখন তো এর কারণ কি? না, আপনার দৃষ্টিতে কি মনে হয়? না, এটা তো দুনিয়ার চেঞ্জিংয়ের। আপনি টাইমস কি কেউ পড়ে এখন, অনলাইনে পড়ে বা অন্যভাবে পড়ে, বা অবজারভার কি কেউ পড়ে, বা এই ধরনের অনেক আছে, ফিনান্সিয়াল টাইমস কেউ পড়ে কিছু, কিন্তু এটা কোনো পেশাদারিত্বর পেশাদার মাধ্যম হিসাবে, আমার পেশাজীবী হিসাবে আমি যদি এটা রুজির একটা জায়গা হলো না কেন? না, এটা তো হয়েছিল, কিন্তু ঘটনা হলো দুনিয়া জুড়ে যে চেঞ্জিং আসছে, ইলেকট্রনিক মিডিয়ার যে জয়কার, ফেসবুক, টুইটার, এইগুলো কিন্তু এগুলোর মানে এটা বাংলা সংবাদপত্র, বাংলা বা ইয়েটা না, এটা সব দেশে সব জায়গায় এটা সময়ের সাথে চলে গেছে। এক সময় আসবে দেখবেন ঘুরে ফিরে এইটা আবার ঘুরে আসবে। কারণ আপনি যখন গবেষণা করতে যাবেন, ওই পত্রিকাগুলোই লাগবে, ওই বইগুলোই লাগবে। হ্যাঁ, আপনি হয়তো এমন জিনিস আবিষ্কার হবে, হয়তো আমরা যারা ফেসবুকে যারা লেখালেখি করতেছি এই সময়, এইগুলো হয়তো এক সময় যাচাই বাছাই করে হবে, কিন্তু পত্রিকার বিকল্প, বইয়ের বিকল্প আপনি পাবেন না। আমি আবার আসি আপনার এই বিলাতে বাঙালি অভিবাসন, এই বইটি আপনি যখন নিয়ে গবেষণা করলেন, আমাদের এখানে বাঙালির ইতিহাস, ঐতিহ্য সব কিছু আছে, মানে সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টি আপনার কাছে কোনটা মনে হয়েছে, আপনি যখন এটা মানে এই অনুসন্ধান করে জানলেন? আপনি প্রত্যেকটা বিষয় ইন্টারেস্টিং। আমি যে এই কথাটা বললাম না, যে আমাদের সমাজে প্রচলিত ধারণা যে আমরা ওই 50 এবং 60-এর দশকের, 20 শতকের 50 ও 60-এর দশকে আমাদের বাঙালিরা আসতেছে, এবং অথচ বাঙালিরা আসতেছেন প্রায় 400 বছর। আপনি একটা উদাহরণ দিই আপনাকে, আপনি দেখেন আপনি সিলেট, আপনার বাড়ি তো বানিয়াচং, আমি বানিয়াচং থেকে উদাহরণ দিই। এই বানিয়াচং থেকে ওই যে আমি বললাম না বিপিন চন্দ্র পাল, তার বাড়ি তো পোল গ্রামে, বানিয়াচং না, এটা বানিয়াচং তো পোল গ্রামের বানিয়াচং, বানিয়াচং হবিগঞ্জের বানিয়াচং। যে এই হবিগঞ্জের আমি বললাম যে বিপিন চন্দ্র পালের ছেলে আসছিলেন, তারা এসে এখানে 1908 সালে স্বরাজ প্রকাশ করেন। এই কৃতিত্বকার বানিয়াচংয়ের লোকের। এখানে যদি ময়মনসিংহের একজন লোক থাকতেন, আমি তার উদাহরণটা দিতাম। এখানে যদি চিটাগাঙ্গের একজন লোক থাকতেন, কোয়াখালীর একজন লোক, তার উদাহরণ দিতাম। আমরা আপনার উদাহরণ দিই। এই যে বিপিন চন্দ্র পালের ছেলে নিরঞ্জন পাল, এই নিরঞ্জন পাল দেখেন
উনি উনি আসছিলেন ইয়ে করার জন্য, সম্ভবত ডাক্তারি পরীক্ষা করার জন্য। তারপরে তিনি বিপ্লবী হন, অনেক কাহিনী। তিনি এরপরে নাট্যকার হন। আমরা যে বোম্বে টকিজের কথা শুনি, বোম্বে টকিজের জন্মদাতাকে এই নিরঞ্জন পাল এবং দেবিকা রানী আর কী নাম, ওই তিনজনে গিয়ে বোম্বে টকিজের জন্ম দেয়। এই বিপিনচন্দ্র পাল এখান থেকে, এটা হচ্ছে 1910 সালে নাট্যকার হিসেবে তিনি 10 সালেই এখানে প্রতিষ্ঠিত হয়ে যান এবং 1922 সালে একটা নির্বাক চলচ্চিত্র যুগ, তখন দি গডেস বা দেবী একটা নাটক করেন এবং এই নাটকটা প্রথমে মঞ্চস্থ হয়। তারা কিভাবে ওই রাজার ইয়েতে গিয়ে মানে ওই ওই কি থিয়েটারে গিয়ে ওইটা মঞ্চস্থ করেন আর কি, কীভাবে তারা অ্যারেঞ্জ করেন। রাজা তখন ওইখানে এটা দেখে ঘুমিয়ে পড়েন। রানী কিন্তু খুব উৎফুল্ল ছিলেন। এটা কিন্তু তখন পত্রিকায় বিরাট করে ফলাও হয় এবং এই দি গডেস 1922 সালে টপ 10-এ চলে আসে। ইংল্যান্ডের মতো মাটিতে টপ 10-এ চলে আসে। আজ পর্যন্ত কোনো বাংলা ছবি টপ 10-এ আসছে এই দেশে? আচ্ছা, এই ওল্ড সিনেমা হলে 66 বার এটা মঞ্চস্থ হয়েছে, 66 টাইমস। আপনি কি এখন আমরা পিছিয়ে গেছি না? আমরা কি এদের ধারে কাছে যেতে পারছি এখনো? এর কারণ কি বলে মানে আপনার কাছে? এই যে আমরা যে মানে ধারে কাছে যেতে পারি নাই, যেটা আপনার মানে এই রেকর্ডও ভাঙতে পারি নাই, না পারবো না। হ্যাঁ, এর কারণ কি আপনার কাছে? না, এটা হচ্ছে আমরা তো মূলধারাতে আমরা নাই। আমরা তো ইস্ট লন্ডন নিয়ে রাজনীতি করি। এখানে লুৎফর রহমানকে কীভাবে ঠেলিয়ে ইয়ে করা যায় অথবা তাকে নিয়ে ইয়ে করি বা অন্য এই জায়গার মধ্যে আমরা মনে করি এই টাওয়ার আমলেসটাই আমাদের সব। আর ওরা তো টাওয়ার আমলেসের ইয়ে নিয়ে রাজনীতি করতেন না। ওনার তো ওই বড় বড় মানুষের, আপনি চিন্তা করেন এখানে প্রিন্স চার্লসের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করা আপনার পক্ষে সম্ভব না। আগে আমরা ক্যাটার অ্যাসোসিয়েশনের যে 1960s সময় কারা আসতেন, পিটার শু আসতেন, অমুক আসতেন, বড় বড় মানুষ আসতেন। আর আমরা এখনও কিন্তু এইভাবে এদের ধারে কাছে যেতে পারে নাই। তবে আমি অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো যে আপনি যে এই মানে আপনার নিশ্চয়ই অন্য কিছু করেন, আপনি সংসার চালান, এর মধ্যে আপনি গবেষণার কাজ করেন। আমি আপনার ঘরে গিয়েছি, দেখেছি যে আপনি একটা লাইব্রেরির মতো করে ফেলছেন আপনার ইয়েতে গ্যারেজে। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আর বিশেষ করে আমার একটা সৌভাগ্যের ব্যাপার যে আমার ওয়াইফ সবসময় আমার এইসব লেখালেখির ব্যাপারে, আমার প্রথম বইটা যেটা বিলাতে বাংলা সংবাদপত্র সাংবাদিক, তখন আমি বাংলা টাইপরাইটার কীভাবে চালাতে হয় আমি জানতাম না, মানে যেটা কম্পিউটার। তো আমাদের রকিব ভাই মারা গেছেন, পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন, উনি আমাকে ইনস্টল করে দেন। আর আমার মেয়ে হয়েছে তখন, আমার ওয়াইফের কোনো কাজ নাই, 5 মাস। তো উনি ঘরে বসে আমি যেগুলো লিখে দিতাম উনি টাইপ করতেন। রাত্রে এসে আমাকে আমি ওগুলো দেখতাম, আমিও মাঝে মধ্যে চেষ্টা করতাম। তার হাত ধরে আমি কি করি, ওই বাংলা টাইপরাইটার শিখি। এবং এখনও আমি যে বইটা প্রকাশ হয়, প্রথম বইটা তাকে ডিপোজিট দিতে হয়। ওইটা আমি শর্ত সাপেক্ষে পাই, ওইটা ওনার কাছে আছে ডিপোজিট করা। তো উনি আমাকে মানে অন্য কোনো, যেমন বাজার করতে হলেও উনি নিজে করেন, আমাকে এই কাজে কি করেন না, মানে বাধা দেন না বা প্রবলেম সৃষ্টি করেন না। এটাই আমার একটা বড় পাওনা আমার মনে হয় এবং এটাই আমার উৎসাহ প্রেরণা। এটা খুব বেশি কাজ হয়েছে। আপনার ছেলেমেয়েরা কি আগ্রহী আপনার এই যে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার ব্যাপারে? তারা পড়ে, কিন্তু খুব বেশি আমার মনে হয় না। আমি চেষ্টা করি তো পড়ে, তারা পড়ে ভালো আছে, মানে তারা একটু, আমি জানি না, আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা কিন্তু না পড়লেই তো যথেষ্ট। আপনার যখন সময় হলো তখন হয়তো ওই ইংরেজিগুলো পড়ে, বাংলা আমার মেয়েও জানে, বড় ছেলে জানে, ছোটো ছেলে জানে না। তো তারা এই বই পড়ে, কিন্তু মানে ওই যে আপনি জানেন GCSE পর্যন্ত ছিল, এই বই পড়ে এই বোঝার মতো কি নেই। আমার ওয়াইফ বুঝেন, উনিও যদিও এখানে বড় হয়েছেন, বা ওনার বাবার খুব কাছে বসে পড়াতেন, যার জন্য উনি একটু ভালো বোঝে। তো সবাই তো এখানে বড় হওয়া, কিন্তু না ওইটা তো বাংলা, ইংরেজিটা তো নিশ্চয়ই ওরা ইংরেজিটা ছেলেমেয়েরা পড়ে, কিন্তু একবার পড়লে এটা নিশ্চয়ই রিকল করবে হিস্ট্রিটা, যখন আবার তার
বয়স হবে, জানতে চাইবে, তখন আবার তার এটা ইয়েতে আসবে। তো আমাদের সময় শেষ হওয়ার পথে আপনি যদি মানে এই যে বইগুলা বা এগুলা নিয়ে যে বিষয়গুলো নিয়ে আপনি কাজ করছেন, এগুলো আমাদের কমিউনিটির জন্য আপনি কাজ করছেন, কমিউনিটি ইতিহাস আপনি তুলে ধরছেন। জি। তো আমাদের কমিউনিটির উদ্দেশ্যে, দর্শকের উদ্দেশ্যে, পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন। না, আমি যেটা বলতে চাই যে আমাদের কমিউনিটির মানে ইতিহাস অনেক সমৃদ্ধ, আমাদের অর্জন অনেক। যেমন আমরা শ্যাম্পু ব্যবহার করি, কিন্তু আমরা জানি না এই শ্যাম্পুটা খেয়ে কোত্থেকে আসলো, কীভাবে আসলো। এই শ্যাম্পুটা দিন মোহাম্মদের হাত ধরে আসছে, আমাদের ইন্ডিয়ান চ্যাম্প বলা হতো এটা। এই দেশে ইন্ট্রোডিউস করে এই ভদ্রলোক। আমরা যে টেলিস্কোপটা ব্যবহার করি, ওনার নাতি আলবার্ট জে মোহাম্মদ তার আবিষ্কার করা, এটা আমরা জানি না। ওই যে আমি বললাম ৬৬ বার ওল্ড সিনেমা হলে আমাদের, এরকম প্রচুর ইতিহাস আছে। আমাদের নতুন প্রজন্মের লেখকেরা অনেক অনেক কয়েকটা ৮-১০টা ভাষা তাদের বই হয়েছে। আমরা কিন্তু ওই কবিতা নিয়ে পড়ে আছি, কবিতা ছড়া এগুলো নিয়ে পড়ে আছি, আর আমরা মনে করছি এটাই ইতিহাস। আমাদের ইতিহাসটা জানতে হবে, আর যত জানবো আমরা এই গল্পের মাধ্যমে আমাদের অনেক ছেলেরা আমি এই তো সেদিন আমরা যারা গান লিখি এখানে, আমি তো আপনি জানেন যে আমি প্রথমে গানই লিখতাম। আমরা যারা গান লিখি এখানে বা আমাদের পূর্বপুরুষরা কীভাবে গান করতেন, এইসব নিয়ে একজন পিএইচডি করছে, বুধাদিত্য ভট্টাচার্য, এই তো গত মাসে সম্ভবত। এবং এই আরও আছে, আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের কর্মকাণ্ড নিয়ে এখানে গবেষণা করছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এরা আমাদের মতো প্রচার করে না, তো যার জন্য আমরা জানতে পারি না। আচ্ছা, এই বইগুলো যদি পেতে চায় তাহলে কোথায় ইয়ে করতে হবে? ওই যে প্রত্যেক বছর যে বইমেলা হয় এখানকার তারা বইমেলায় আসলে পাবেন। হুম। আর এছাড়াও আমার সাথে যোগাযোগ করলে তো অনেকে যারা পরিচিত তারা তো পাবেন। আর বাংলাদেশে তো আপনি যে কোনো জায়গায় পাবেন, যে কোনো জায়গায় ইউপিএলের আপনি ফোন করলেও তারা ক্যাশ ইন ডেলিভারি করে, তারা পে করলেও ডেলিভারি করেন। তারপরে সিলেটে আপনি জসিম বুক হাউস, বাতিঘর, ইন্ডিয়াতে বাতিঘর, আরও সব জায়গায় পাবেন। সব জায়গায় পাবেন। ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার ইসলাম টিভিকে ধন্যবাদ যারা দেখছেন সবাইকে। এবং আমি আশা করব আমাদের এই যে মেলাটা, বইমেলা আগামী মাসে হচ্ছে, সবাই আসবেন। এবং যে কোনো বই যদি পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আগে আমাদের যারা মেলায় আসতেছেন প্রকাশক, তাদেরকে বললে তারা নিয়ে আসবেন, না পারলে আমরা আনিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা কথা বলছিলাম লেখক গবেষক ফারুক আহমেদের সঙ্গে। ওনার বিভিন্ন গবেষণালব্ধ বই নিয়ে আমরা আলোচনা করেছি, এবং সর্বশেষ যে বইটি বের হয়েছে সিলেটের ইতিহাস ব্রিটিশ আমল, এই বইটি নিয়ে আলোচনা করেছি বিলেতে বাঙালি অভিবাসন, যে বইটি পড়লে আপনি আমাদের কমিউনিটির অসংখ্য অজানা শতবর্ষের পুরনো ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। আশা করি এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।